একবারের জন্য যারা আসে 400 500 300 ঠিক নাই, রাতে থাকলে 1500 নি 2000 নি সারা রাত। হ্যাঁ। এটা নরকে পড়ে রয়েছে আমরা। পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ তো কম করতেছি না। দেশে তো আমার কেউ জানে না যে আমি এই জায়গাটায় থাকি। তার মানে পুরা আপনি যা করছেন পুরোটাই গোপনে করছেন। হ্যাঁ। আপনি পতিতাবৃত্তি করছেন, এটা জেনেও আপনার স্বামী আপনাকে এখানে রেখে যাচ্ছে বছরের পর বছর। তার মানে উনি কি আপনাকে দিয়ে ব্যবসা করতেছেন? তাই তো। সে আমাকে দালালরা নিয়ে আসছিল, এবার আমি মনে করছি কি গার্মেন্টসে অনেক টাকা পয়সা দিবে, তো আমি যাই, গরিবের সন্তান ছিলাম। মানে আপনার কি কখনো মনে হয় না যে আমি পরপারে কি জবাব দেব, বা আমি কিভাবে যাবো, এটা পরে কালেই তো আমাকে চিন্তা ভাবনা আসছে ভাইয়া। দৌলদিয়া যৌনপল্লী বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় এটি। দিনের আলোয় এই পতিতালয় সাধারণ মনে হলেও রাত নামার সাথে সাথেই নেমে আসে এক ভিন্ন চেহারা। কাস্টমার ঘর ঢুকাইতে তালা দিয়ে চলে যেত ওকা। কত মানুষ মায়া আইছিল, কত মানুষ মায়া নাই। আমি তো মায়েরও খাইছি, অনেক কিছু করছি। তারপরে এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করে দিছে আমাকে, এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করছে, ওই সর্দানিও মাছছে কম না। এই সেই ঘাট, যে ঘাটে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসে যৌন সেবা গ্রহণ করার জন্য। দৌলদিয়া পাটুরিয়া ঘাট পদ্মা নদীর তীরে অবস্থিত। এই পদ্মার তীরেই গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় দৌলদিয়া যৌনপল্লী। আজ আমরা শুনবো সেই গল্প, যে গল্প কখনোই আপনি শুনেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপা? না জি, আপনি ভালো আছেন? এই তো আপা আছি। আপনার বাসা কোথায় আসলে? আমার জন্মস্থান নওগাঁ জেলা। নওগাঁ জেলা। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আমি জিজ্ঞেস করলাম না। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পেশাটায় আপনি এসেছেন, এটা কি স্বেচ্ছায় এসেছেন নাকি আপনাকে আসতে বাধ্য করা হয়েছে? সে ইচ্ছায় আসি নাই। আমার বাবা আমাদের 3 ভাই বোনের ছোটবেলা থেকে মারা গেছে। যার পরে সংসারে খাটার মতো কোনো লোক ছিল না, ভাই বোনের মধ্যে আমি বড়। সংসারে খুব অভাব ছিল। পরে আমার দেশের এক মেয়ের সাথে আমি ঢাকায় আসলাম। সেই ঢাকায় আসার পরে ওই জায়গার থেকে আমার এই জায়গায় একজনের হাতে উঠাইয়া দিল আর কি। দেওয়ার পরে কইল কি তুই ভালো একটা গার্মেন্টসে চাকরি নেই, ওই জায়গায় বেতন বেশি। এই কথা কওয়ার পরে ওই মেয়েটা আমারে নদী পার করে নিয়ে আসলো। তো আমি বললাম যে নদী পার করে কই যাইতেছে? কয় মানিকগঞ্জে আমাদের বাড়ি, ওই জায়গায় গার্মেন্টস আছে। পরে ওই জায়গায় আসলাম। পরে ও আমার এই জায়গায় নিয়ে আসলো। আসার পরে পিছনে একটা বড় বাড়ি আছে, ওই বাড়িতে আনলো। আনার পরে তো আমার আর যাইবার দেয় না। 3 দিন 4 দিন হয়ে যায়। আমি কই কি রে, চাকরি বাকরি নাই, তে আমার ওই দিক করে চাকরিটাও নষ্ট হইতেছে, তাহলে আমি যাইগা। কয় যাওয়া যাবে না। পরে আমার এক রুমে থুয়ে আমার তালা মারলো। 6 দিন একভাবে আটকায় রাখে আমার জোর পূর্বে গোয়ালন্দ থানায় নিয়ে যায় নাম লেখাইলো, লাইসেন্স করাইলো। আমি তো এই কাজ করবোই না, মানে জোর পূর্বে, মানে উনি যা বললো আর কি, যে কাস্টমার ঘরে দিয়ে ঘর তালা মেরা থই বাদ দিয়ে ওই সিস্টেম করলো। জি। পরে আপা, এখানে যে আপনারা মানে আছেন, রুম নিয়েই তো আছেন, হ্যাঁ, মানে ভাড়া কেমন দিতে হয় এবং মানে চলে কেমন, এবং আপনারাই বা কাস্টমারদের কাছ থেকে কেমন পেমেন্ট নেন? ভাই এখন বর্তমানে ইনকাম খুব কম, ঠিক আছে। ঘর ভাড়া আমরা প্রত্যেকদিন 200 টাকা করে দিই, মাসে প্রতিদিন 200 টাকা করে? হ্যাঁ। তার মানে 6000 টাকা মাস প্রতি মাসে দিতে হচ্ছে। হ্যাঁ। তো এটা কিভাবে ওঠে এবং আপনারা কাস্টমারদের কাছ থেকে কিভাবে পেমেন্টটা নেন? পেমেন্টটা ধরেন যে এমন কাস্টমার আছে যে টাকা কম আছে, চলো কন্ডম দিয়ে কাজ করবানি, তুমি 300 টাকা নিও, যদি ব্যবহার ভালো করো তোমার আর 100 টাকা ধরে দেবো। আর যেগুলো আমার অনেক কিছু কাস্টমার আছে তাদের সাথে কথা বলা লাগে না, 500 দেয় 400 দেয়, ঠিক নাই, মানে একবারের জন্য। এইরকম করে এই যে এইভাবে চলতেছি। অনেক সেই সময় তো কোনো লোকজনের অভাব ছিল না, অনেক প্রচুর ইনকাম ছিল। মানে খাওয়ার টাইম নাই, গোসলের টাইম নাই, অল টাইম ঘরের সামনে 2-4 জন লোক থাকতোই। এখন কেন কমে গেল? এখন তো সেই সব লোক নাই আর। ওই সব বড় বড় ব্যবসায়ীরা নাই, সেসব লোক আসে না। রাত যত গভীর হয় অপেক্ষাও তত দীর্ঘ হয়। এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুখের পেছনেই লুকিয়ে আছে এক একটি পরিবার, মা
তার সন্তান এবং অনেক না বলা কথা। যখন চলতে পারবো না তখন আমি কি করে খাবো, কি করব, কিভাবে চলবো, যেহেতু আমার ছেলে নাই, শুধু একটা মেয়ে, সেও বিয়ে হয়ে গেছে। আপনার মেয়েটা যে আছে, আপনার সেই মেয়েটা কি তার মায়ের পরিচয় দিতে পারে? অবশ্যই পারে, কিসের জন্য সে দেশে তো আমার কেউ জানে না যে আমি এই জায়গাটায় থাকি। তার মানে পুরা আপনি যা করছেন পুরোটাই গোপনে করছেন? হ্যাঁ, সবাই জানে যে যশোরের এক লোকের সাথে আমার বিয়ে হয়েছে, আমি সেই সংসারেই থাকি। কিন্তু কখনো যদি বাই চান্স লোক মারফত বা বোঝেন তো বাতাসে হ্যাঁ, কথা হ্যাঁ, ভাসে, বুঝি। তো সেভাবে যদি কখনোই ফ্ল্যাশ হয়ে যায় পুরো বিষয়টা আপনার এই যে কর্মকাণ্ড, তখন তো আপনার মেয়েকে সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। অবশ্যই, তখন আপনার মেয়ের কি হবে? সেটাই তো, এই জন্য তো আমি মানে এলাকার লোকজন আসলে তো আমি যদি দেখি ফাঁকে থেকে যে এই লোকটা আমার এলাকার, আমি তো চিনবো। আমি সেই সময় তো আর বাইরে যাই না, আমি বাড়ির ভিতরেই থাকি। আমি নিজের সতর্কতা নিজেই চলি, কিসের জন্য এত বছরে যখন, ঠিক আর আছে। হয়তো কখনো এই নারীগুলোরও স্বপ্ন ছিল সংসার করার, ছিল স্বাভাবিক জীবনে বাঁচার ইচ্ছা, কিন্তু জীবনের নির্মম বাস্তবতা তাদের নিয়ে এসেছে এই অন্ধ গলিতে। যে পেশায় আপনি এসেছেন, সামাজিকভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা যে কোনো দৃষ্টিকোণ থেকেই যদি বলি, এই জিনিসটা কিন্তু আসলে সমাজে নিষিদ্ধ এবং সমাজের মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। হ্যাঁ, তো মানে আপনার কি কখনো মনে হয় না যে আমি পরপারে কি জবাব দেব বা আমি কিভাবে যাবো, এটা পরে কালেই তো আমাকে চিন্তা ভাবনা আসছে ভাইয়া। শুনেন, খারাপ কথা আইসি, মিথ্যা কথা বলা ঠিক না, নিজেরটা নিজেই করতে হবে। যাবো একদিন, চলে তো যাইতে হবে, এখান থেকে যাই বাড়িতে যাই, মরতে তো হবে। জি, পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ তো কম করতেছি না নরকে থাইকা। এটা নরকে পড়ে রয়েছি আমরা ধরতে গেলে। জি, কেউ বলতে পারবে আমি সুখী আছি, কেউ বলতে পারবে না। বাপ মা যদি সম্পদ থাকতো আজ এই জায়গায় আসতো না, কেউ আসতো না। একবেলা ভাতের জন্য সবাই ঘরে বয়ে খাইতে পারতো, বাপ মা পালতে পারতো। কেন মেয়েরা বিয়ে দেয়? জি, এই কারণে আমি তো আপনি- মায়েরও খাইছি, অনেক কিছু করছি। তারপরে এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করে দিছে আমাকে, এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করছে, ওই সর্দানিও মারছে, কম না। আচ্ছা আপা, যদি কখনো আপনি সুযোগ পান আলোর পথে আসার, সুস্থ পথে আসার, আপনি কি আসবেন? আমি ওখানে বলতে পারি না, আমি ওই বলবো আমি আশা দিলাম আপনাদের, যাব। যেদিন আল্লাহ কপালে একা থাকে আমি চলে যেতে পারি না, আমি পড়েও থাকি নরকে, মরতেও পারি নরকে। কথা খারাপ বললাম না। কেউ বলতে পারবে না, গ্যারান্টি কেউ দিতে পারবে না জি, আমি আর নরকে থাকবো না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি এই কথা বলতে চাই না, আমি থাকতে পারি, কারণ আমি যাবো, আল্লাহ আমারে কোনো দিন নিয়ে যাইতে পারি। আল্লাহ চাইলে আবারও সুস্থ পথে ফিরব। কথাগুলো বলার সময় তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শূন্যতা আর বুক ভরা দীর্ঘশ্বাস। যারা যৌনকর্মী আপনার মতো বা ওখানে যারা চাকরি করছে, তাদেরকে সমাজের মানুষ কিন্তু বেশ্যা, মাগী, খারাপই বলে, আর বিভিন্ন রকম খারাপ ভাষা বলে। তারা হ্যাঁ, অবশ্যই মানে উচ্চারণ করে। যখন আপনি এখান থেকে বের হন, এই ডাকগুলো যখন শোনেন, মানে কেমন এই লাগে? সময় খুব খারাপ লাগে। এই সময় মনে করি কি নিজের জীবনটা নিজে কেন আইলাম এই জগতের থেকে ভালো জায়গা, ওই সময় আরো খারাপ লাগে। তো তখন কি মনে হয় না যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ভালো পথে যাই? হ্যাঁ, মনে হয়। ইচ্ছা করলেও বাড়ির মানুষের যদি অপমান করে, এই সময় তার ভালো লাগে না। আপনার যারা কাস্টমার, যারা আপনাকে মানে অন্যভাবে নেন না, যারা আপনাকে ভোগ করার জন্যই আসে, যারা আপনার কাস্টমার, তারা কি কখনো আপনার জীবনের এই দুর্দশা দেখে সহানুভূতি? না, আমার আল্লাহ ছিল, আমার একটা লোক ছিল, ও আমার পাশে এখনো আসছে। বিপদে বিপদে করোনার ভিতরে আমি মৃত্যুর লোকে লড়াই করছি। আমার বাবু ছিল, পেরে পড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। জি, 7 মাসের বাচ্চা আমার ওই ছেলেরই দেখছে। মানে আপনার কাস্টমারই? হ্যাঁ, সে কোথাকার ছিল? সে বাড়ি হয়েছে কুষ্টিয়া। আচ্ছা, মানে আপনার প্রতি সহানুভূতি তার ছিল। সে আবার আমি কোনো দিন কোনো আবদার করি, সে আবার আমাকে দেয়। আচ্ছা আচ্ছা। আবার আমার একটা বন্ধু আছে, সেও দেয়। বাইরে থেকে যাদের জীবনকে অনেক রঙিন মনে হয়, বাস্তবে তাদের জীবন যেন এক দীর্ঘ বন্দিত্ব। এই জীবন আর জীবন হইলো নাকি? এটা তো হচ্ছে একটা পশুর জীবন, এটা কি মানুষের জীবন? এই জীবন তো মানুষের পরিচয় দেওয়ার মতো কোনো জীবন না। তবুও তো আপনি 18 বছর ধরে করছেন। করতেছি, নিজের কপালে
কপাল খারাপ। যদি আমার আজকে যদি আমার মাটা ভালো থাকতো, মাটা যদি জ্ঞানীমান ব্যক্তি হইতো, ধরেন যে আমার ভাই, আপন ভাই, ছোট ভাই আমার 3 লাখ টাকা মেরে খাইছে, আজকে ওই টাকা থাকলে আমি অবশ্যই একটা ব্যবসা বাণিজ্য করে দেশে খাইতে পারতাম। তো আপনার টাকা মেরে খাইছে, আপনি কোনো আইনের আশ্রয় নেন নেই? ছোট ভাই আর কি করতে পারি, কইতো যে আমার বোনের দামি খাইছি, আমি কারোটা খাইছি। আপনার কাস্টমাররা কি শুধু এখানেই আসে নাকি আপনিও কন্ট্যাক্ট করতে পারেন কারোর সাথে? হ্যাঁ, আমি ফোনে কন্ট্যাক্ট করি। যে কাজটা আপনি করছেন, মানে এখানে কোনো যৌনবাহিত রোগ বা কোনো ব্যাধি কি কখনো আপনার ভেতরে বাসা বেঁধেছে কি? না না, এইগুলো আসে নাই। আমি আগেতে সাবধান থাকতাম মানুষের মৃত্যুর থেকে, কিন্তু কন্ডম ছাড়া আমি ইয়াসটা কম করতাম, বেশি পাপ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্বপ্ন দেখতে ভুলে যাওয়া এই মানুষগুলোরও আছে সাধারণ এক ইচ্ছা, সম্মানের সাথে বেঁচে থাকা, স্বাভাবিক জীবনে ফিরে আসা, নিজের পরিচয়ে বেঁচে থাকা। এমন অনেক ইচ্ছাই পোষণ করে তারা নীরবে নিভৃতে। রাতের আধারে হারিয়ে যাওয়া তাদের আর্তনাদ যেন বারবার বলে ওঠে, আমরাও মানুষ, আমাদেরও বাঁচতে ইচ্ছা করে।